আগামী পঞ্চায়েত পরীক্ষার দিকে লক্ষ্য রেখে আজকে আমরা প্র্যাকটিস করব জিকে থেকে 60টি প্রশ্ন, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স। সো প্রথম প্রশ্নে চলে আসি। দেখো, সংবিধানে পঞ্চায়েতের কটি কার্যাবলীর কথা উল্লেখ করা হয়েছে? অপশনগুলো ভালো করে দেখে নাও। 18টি, 19টি, 29টি, 20টি। রাইট আনসার কী হবে এক্ষেত্রে? দেখো, রাইট আনসার হয়ে যাবে 29টি। ঠিক আছে, সংবিধানে পঞ্চায়েতের 29টি কার্যাবলীর কথা উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, আর মনে রাখবে যে ভারতীয় সংবিধানের 11 নম্বর তফসিল এবং 243G অনুচ্ছেদে পঞ্চায়েতের এই 29টি যে কার্যাবলী, তো এই বিষয়ের কথা কিন্তু উল্লেখ করা হয়েছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। আদিনা মসজিদ নির্মাণ করেন কে? দেখো, আদিনা মসজিদ কে নির্মাণ করেছিলেন সেটা আমি বলবো। তার আগে আদিনা মসজিদ কোথায় অবস্থিত সেটা আগে ক্লিয়ার হোক। আদিনা মসজিদকে তৈরি করা হয়েছিল, মানে নির্মাণ করা হয়েছিল 1373 খ্রিস্টাব্দে। অবশ্যই কিন্তু এগুলো নোট ডাউন করে নেবে খাতা পেন বের করে, কারণ এগুলো ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো রেফারেল ডিসকাশনে বলছি সমানভাবে গুরুত্বপূর্ণ এটাও। তো দেখো 1373 খ্রিস্টাব্দে কিন্তু এই আদিনা মসজিদ, মানে বিখ্যাত আদিনা মসজিদটি নির্মাণ করা হয়েছিল। এবং এই আদিনা মসজিদ কোথায় অবস্থিত? এই আদিনা মসজিদ অবস্থিত হচ্ছে মালদহে। ঠিক আছে, মালদহে অবস্থিত এই আদিনা মসজিদ। আর এই বিখ্যাত আদিনা মসজিদটি কে তৈরি করেছিলেন? সিকান্দার শাহ হবে রাইট আনসার। সিকান্দার শাহ তৈরি করেছিলেন এই বিখ্যাত আদিনা মসজিদটি। এবং কোন বংশের আমলে? বাংলার শুনে থাকবে ইলিয়াস শাহী বংশ। ঠিক আছে, বাংলার ইলিয়াস শাহী বংশের আমলে সিকান্দার শাহ 1373 খ্রিস্টাব্দে মালদাহের কোথায়? পান্ডুয়াই, এই যে বিখ্যাত আদিনা মসজিদ, এই আদিনা মসজিদটি নির্মাণ করেছিলেন। ক্লিয়ার? এইভাবেই কিন্তু আজকের ক্লাসটা চলবে। সো তার আগে প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু প্রত্যেককে লাইক করে দিতে হবে এবং 3বার করে কিন্তু প্রত্যেকে 3 টাইমস হাইপ করবে। প্লাস নতুন ক্যান্ডিডেটসদের উদ্দেশ্যে বলবো, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে যাও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন হিট করো, কারণ আগামী দিনে ভেরি ইম্পর্ট্যান্ট ক্লাসগুলো কিন্তু আসতে চলেছে, সেগুলো যেন মিস না হয়। টপিক ওয়াইজ প্র্যাকটিস সেটের ক্লাস প্লাস র্যাপিড প্র্যাকটিস সেটের ক্লাসগুলো কিন্তু চলে আসবে। সেই সঙ্গে একটি বড় আপডেটস রয়েছে তোমাদের জন্য, ব্যাচ রিলেটেড, ফ্রি ব্যাচ রিলেটেড, সেটা আমি বলবো, জাস্ট কিপ পেশেন্স। নেক্সট কোশ্চেনে চলে যাব। দেখো, ভারতীয় মরুভূমি কী নামে পরিচিত? ভারতের যেটা মরুভূমি আমরা প্রত্যেকেই জানি থর নামে পরিচিত, থর মরুভূমি। ঠিক আছে, এবং এই থর মরুভূমি কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। এই থর মরুভূমি কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত, রাজস্থান রাজ্যের অবস্থিত। এবং এটি বিশ্বের অন্যতম জনবহুল মরু অঞ্চল। এটাও কিন্তু মনে রাখতে হবে তোমাদের, বিশ্বের অন্যতম একটি বিখ্যাত জনবহুল মরু অঞ্চল। নেক্সট কোশ্চেন। পঞ্চায়েত সমিতির অধীনে বর্তমানে স্থায়ী সমিতি আছে কটি? বর্তমানে কটি স্থায়ী সমিতি আছে? দেখবে 10টি স্থায়ী কমিটি আছে। ঠিক আছে, মানে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুযায়ী পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে 10টি করে স্থায়ী সমিতি কাজ করে, যার মধ্যে দেখবে অর্থ, ভূমি রাজস্ব ও সংস্থাপন স্থায়ী সমিতির অন্যতম। এই দুটো নাম হয়তো তোমরা শুনে থাকবে আশা করি। নেক্সট গায়ত্রী মন্ত্র যার উদ্দেশ্যে রচিত, তো ওনার নাম কি? গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে রচিত? দেখবে ঋগ্বেদের 3য় মণ্ডলে এই গায়ত্রী মন্ত্রের কিন্তু উল্লেখ আছে, এটা কিন্তু মনে রাখতে হবে, ঋগ্বেদের 3য় মণ্ডলে। ঠিক আছে, 3য় মণ্ডলে। এবং এই মন্ত্রটি কার উদ্দেশ্য রচিত? সাবিত্রীর উদ্দেশ্য রচিত। সাবিত্রী হবে এখানে রাইট আনসার। ঠিক আছে, সাবিত্রীর উদ্দেশ্য রচিত, যা দেখবে যে মহর্ষি বিশ্বামিত্র রচনা করেছিলেন। এই গায়ত্রী মন্ত্র কে রচনা করেছিলেন? মহর্ষি বিশ্বামিত্র রচনা করেছিলেন। এবং এটি সূর্যদেব, মানে এই যে সাবিত্রী দেবতাকে উৎসর্গ করে এটাই রচিত করা হয়েছিল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। দেখো, ভারতের যে বিপিএল শ্রেণীর সবচেয়ে বেশি সংখ্যা কোথায় পাওয়া যায়? বিপিএল মানে বিপিএলের যেটা ফুল ফর্ম তোমরা কমেন্টে লিখো যে এই বিপিএল এর ফুল ফর্মটা অ্যাকচুয়ালি কী। ঠিক আছে, তো এটার সবচেয়ে বেশি সংখ্যায় পাওয়া যায় কোথায়? সবচেয়ে সংখ্যা বেশি বিপিএলদের বিহারে। এটা কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষার জন্য ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। সবচেয়ে বেশি সংখ্যা দেখতে পাওয়া যায় কোথায়? বিহারে। এছাড়াও তোমরা দেখবে যে নীতি আয়োগের বহুমাত্রিক যে দারিদ্র সূচক, সেই সূচকটার নাম হচ্ছে এমপিআই। এটা কিন্তু মনে রাখবে, এমপিআই হলো নীতি আয়োগের বহুমাত্রিক দারিদ্র সূচক। এটার মানে এমপিআই, তো এই এমপিআই অনুসারে ভারতের বিহার রাজ্যে দারিদ্র মানে বিপিএলের সীমার নিচে থাকা মানুষদের শতকরার হার কিন্তু দেখা যাচ্ছে সব থেকে বেশি। তো এই বিষয়টা কিন্তু মনে রাখবে। নেক্সট কোশ্চেন। প্রত্যেকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আজকের এই ক্লাসটি তোমাদের কেমন লাগছে, বোঝানোটা কেমন হচ্ছে, এবং এই ক্লাস তোমরা আরও বেশি করে চাও কি, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে। ঠিক আছে, কোনো রকম প্রশ্ন রিলেটেড যদি ডাউট থাকে, কোনো রকম প্রশ্ন থাকে, প্লিজ পুট ফরওয়ার্ড ইন দ্য কমেন্ট বক্স।
তো প্রত্যেকে কিন্তু তোমাদের ব্যক্তিগত ফিডব্যাক জানাবে যে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগছে, অবশ্যই কিন্তু জানাবে। তো দেখো সংবিধানের কততম সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে? কততম হবে উত্তর? দেখো 73তম হবে এক্ষেত্রে রাইট আনসার, 73তম। ঠিক আছে, এবং সেই সালটা হচ্ছে 1992 সাল। তো 1992 সালে 73তম সংবিধান সংশোধন আইনের মাধ্যমে ভারতে যে দেখবে 3টে স্তর রয়েছে, ভারতে ত্রিস্তরীয় যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা, এবং এর যে সাংবিধানিক স্বীকৃতি সেটা পেয়েছিল, এবং এটি কার্যকর কত সালে করা হয়েছিল, মানে এই যে ভারতে যে ত্রিস্তর পঞ্চায়েত রাজ ব্যবস্থার কার্যকর কবে করা হয়েছিল? 1992 হচ্ছে গিয়ে স্বীকৃতি পেয়েছিল, এবং 1993 24শে এপ্রিল এটি কার্যকর করা হয়েছিল। ক্লিয়ার প্রত্যেকের কাছে? নেক্সট কোশ্চেন দেখো, অ্যাসিড বৃষ্টির কারণটি কি? অ্যাসিড বৃষ্টির কারণের ক্ষেত্রে আমরা দুটো জিনিস খুঁজে পাবো, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে সি, দুটো অপশানই ঠিক হবে। এ মানে কি? SO2। SO2 মানে কি? SO2 মানে হলো বায়ুমণ্ডলে যেটা থাকে সালফার ডাইঅক্সাইড, এবং যেটা সি নম্বর অপশানে আছে NO2। ঠিক আছে, তো NO2 মানে হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। অতএব এই যে দুটো অপশান, এই দুটো অপশানই আমাদের ক্ষেত্রে রাইট। দেখো ভালো করে বুঝে নাও যে বায়ুমণ্ডলের সালফার ডাইঅক্সাইড মানে SO2 এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড মানে NO2 জলের সাথে যখন বিক্রিয়া করে তখন সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড তৈরি করে, এবং যেটাই হচ্ছে অ্যাসিড বৃষ্টির মূল কারণ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন ভেরি ইম্পর্ট্যান্ট, আশা করি প্রত্যেকে পারবে। একটু সিম্পল টাইপ প্রশ্ন এটা, যে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি তোমরা শুনে থাকবে প্রতিভা প্যাটেল। ঠিক আছে, তো প্রতিভা প্যাটেলের পুরো নাম রয়েছে, কিন্তু তোমরা কি জানো প্রতিভা প্যাটেলের পুরো নামটি কি? পুরো নাম হচ্ছে প্রতিভা দেবী সিংহ প্যাটেল। ভারতের দেখবে 12তম রাষ্ট্রপতি, 12th মানে 12তম। ঠিক আছে, 12তম রাষ্ট্রপতি হিসেবে, মানে ওনার মানে সালটা কত ছিল? 2007 সাল থেকে শুরু করে 2012 সাল পর্যন্ত কিন্তু কার্যকাল ওনার ছিল, রাষ্ট্রপতি হিসেবে উনি দায়িত্ব পালন করেছিলেন। তো তোমাদের জেনে রাখতে হবে যে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন প্রতিভা প্যাটেল বা প্রতিভা দেবী সিংহ প্যাটেল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু ক্লাসটিকে লাইক করবে, প্রত্যেকে বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করে দেবে এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। ঠিক আছে, এবং নতুন ক্যান্ডিডেটসদের আবারও বলবো সাবস্ক্রাইব করে নাও, আগামী দিনের ইম্পর্টেন্ট ক্লাসগুলো নয়তো মিস চলে যাবে। আর তোমরা বুঝতেই পারছো যেভাবে ক্লাস করানো হচ্ছে, যদি এভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো, এভাবে যদি তোমরা পড়তে থাকো, অবশ্যই কিন্তু তোমরা উপকৃত হবে, অনেকটাই উপকৃত হবে। আশা করি আজকের ক্লাস থেকে তোমরা অনেকটাই উপকৃত হবে। কেবলই সবে মাত্র 10টি হলো, এখনও কিন্তু 50টি প্রশ্ন পড়ে আছে। সো প্লিজ কিপ পেশেন্স অ্যান্ড বি অ্যাটেন্টিভ। সো নেক্সট কোশ্চেনে চলে আসবো। দেখো, কোন কমিটি গ্রাম স্তরে মণ্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ করেছিল? কোন কমিটি? আমরা প্রত্যেকেই জানি, অপশন না দেখলেও চলবে, অশোক মেহতা কমিটি। অপশন নাম্বার বি, অশোক মেহতা কমিটি। তো 1977 সাল, সেই 1977 সালে গঠিত হয়েছিল এই অশোক মেহতা কমিটি। ঠিক আছে, কিন্তু অশোক মেহতা কমিটি দ্বিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ করেছিল। সে দ্বিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থাটা কী কী? এক হচ্ছে দেখবে তোমরা, এক হচ্ছে গিয়ে একটা হচ্ছে জেলা পরিষদ, আর দ্বিতীয় ক্ষেত্রে যেটা বলেছিল সেটা হচ্ছে মণ্ডল পঞ্চায়েত। এই দুটো ব্যবস্থার কথা কিন্তু বলেছিল। ঠিক আছে, কিন্তু সেটা মানে নেওয়া হয়নি আর কি, গ্রহণ করা হয়নি। এখন তো তোমরা দেখতেই পাচ্ছ বা তোমরা তো পড়ছোই যে পঞ্চায়েতের ত্রিস্তরীয় ব্যবস্থা কিন্তু চালু করা হয়েছে। তো যাই হোক, নেক্সট কোশ্চেনে এগোনো যাক। তরাই শব্দটির অর্থ কী? দেখো, তরাই শব্দের অর্থ কী? এটা ভূগোল থেকে প্রশ্ন, এবং প্রত্যেকেই জানো যে হিমালয়ের পাদদেশে পলল মৃদ্ধ যে জঙ্গলে ঘেরা যে সমভূমি, সেটা কিন্তু আর্দ্র হয় এবং স্যাঁতস্যাঁতে টাইপ হয়। তো এই অঞ্চলটাকেই বলা হয় কিন্তু তরাই। তো তরাই শব্দের অর্থ কী? স্যাঁতস্যাঁতে। ক্লিয়ার? প্রত্যেকে কমেন্ট করে অবশ্যই জানাবে কি কোথা থেকে ক্লাসটি অ্যাটেন্ড করছো, কোন প্লেস থেকে অ্যাটেন্ড করছো, কোন জায়গা থেকে অ্যাটেন্ড করছো। অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম অবশ্যই কিন্তু পুট ফরওয়ার্ড ইন দ্য কমেন্ট বক্স, আমি কিন্তু চেক করব। ঠিক আছে, তো যাই হোক, নেক্সট কোশ্চেন দেখো, ভারতের গণপরিষদের অস্থায়ী সদস্য কে ছিলেন? গণপরিষদের অস্থায়ী সদস্য কে ছিলেন? অপশানগুলো ভালো করে দেখো, সচিদানন্দ সিনহা, BR আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু। তো অপশান নাম্বার কোনটা লক হবে? কোন অপশানটা লক হবে? অপশান লক হবে অপশান নাম্বার এ, মানে হচ্ছে সচিদানন্দ সিনহা। ঠিক আছে, ইনি ছিলেন হচ্ছে ভারতের গণপরিষদের অস্থায়ী সদস্য। দেখো, লোকটাক আমরা প্রত্যেকেই জানি, বা যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, আচ্ছা তোমাদের ব্যাচের কথাটা কিন্তু একটু বলে দিই, যে ব্যাচটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রি ব্যাচ, একদম ফ্রি ব্যাচ, যেখানে তোমরা ডেলি জিকে পেয়ে যাবে, ডেলি জিকে কুইজ পাবে, প্লাস হচ্ছে থিওরিগুলো পাবে, প্লাস হচ্ছে চাকরি সংক্রান্ত নোটিফিকেশানগুলো পাবে। ঠিক আছে, উইদাউট এনি কস্ট। তো সেই ব্যাচের লিঙ্ক মানে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপ। তো হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপ দ্যাট ইজ
এই পঞ্চায়েত স্পেশাল ব্যাচ নাম রাখা হয়েছে। তো প্রত্যেককে অবশ্যই বলবো সেই হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপে অ্যাড হয়ে যাও, কারণ সেখানে শত শত ছাত্রছাত্রীরা রয়েছে, ঠিক আছে। তো যারা কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশন নেয়। তো সেই ব্যাচের লিঙ্ক তোমরা কোথায় পাবে দেখবে, নিচে কমেন্টে ডেসক্রিপশন বক্সে পিন করে দেওয়া হয়েছে লিঙ্ক, প্লাস হচ্ছে ভিডিও ডেসক্রিপশনেও কিন্তু পিন করে দেওয়া হয়েছে লিঙ্ক। তো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা অবশ্যই গিয়ে সেখানে নোটিফিকেশান কিন্তু অল করে নেবে, উপরে থাকা নোটিফিকেশানটি অল করে নেবে জয়েন করার পর, ঠিক আছে। তো সেখানে দেখবে তোমরা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে জিকে কুইজ, প্লাস কম্পিউটার থেকে ইতিমধ্যে কিন্তু বহু যে থিওরি মানে যে নোটস সেগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়, ইবুক পিডিএফ সমস্ত কিছু কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। তো তোমরাও কিন্তু বাদ থাকবে না, অন্যান্য ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই কিন্তু জয়েন করে নাও, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল ব্যাপার। নেক্সট কোশ্চেনে এবার এগোনো যাক। আচ্ছা, এই বিষয়টা আমি একটু বলে দিই যে লোকটাক হচ্ছে অ্যাকচুয়ালি একটি হ্রদ, মানে লেক যাকে বলে, জলাশয়। তো এই লোকটাক হ্রদ কোথায়, ভারতের কোন দিকে অবস্থিত? ভারতের নর্থ ইস্টের দিকে অবস্থিত কিন্তু এই লোকটাক হ্রদ, নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব দিকে, ঠিক আছে, উত্তর পূর্ব দিকে অবস্থিত। তো এই লোকটাক হ্রদ মানে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। এটা কিন্তু পরীক্ষায় দিয়ে দিবে অনেক সময় যে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি, উত্তর হবে লোকটাক হ্রদ। এবং এই লোকটাক হ্রদ কোথায় অবস্থিত বলো তো? এই লোকটাক হ্রদ অবস্থিত মণিপুরে, ঠিক আছে, মণিপুরে অবস্থিত। অবশ্যই নোট ডাউন করে নেবে এই বিষয়গুলো। লোকটাক হ্রদটি মণিপুরের রাজ্যে অবস্থিত এবং এর ওপর মানে এই লোকটাক হ্রদের ওপর সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট যে এই লোকটাক হ্রদের ওপরে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি ভাসমান জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক অবস্থিত। সেই ন্যাশনাল পার্কটির নাম কি? আমি তোমাদের অলরেডি প্রিভিয়াস ক্লাসে পড়েইছি, যারা পুরনো ছাত্রছাত্রীরা রয়েছে তারা অবশ্যই জানো, কমেন্ট করে ফেলো ফটাফট, যে লোকটাক হ্রদের ওপর বিশ্বের ওয়ান অ্যান্ড অনলি ভাসমান ন্যাশনাল পার্ক, ফ্লোটিং ন্যাশনাল পার্ক, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে কেইবুল লামজাও। কেইবুল লামজাও, অনেকে আবার কিবুল লামজাও বলে ডাকেন। তো এই হচ্ছে বিষয়, ক্লিয়ার? তো যাই হোক, নেক্সট কোশ্চেনের দিকে এগোনো যাক। প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে যে ক্লাসটি কেমন লাগছে। ওকে, নেক্সট কোশ্চেন, চিপকো আন্দোলন কি? দেখো, চিপকো আন্দোলনটি হয়েছিল গাছ কাটা বন্ধ করার জন্য, মানে সোজা ভাষায় বলতে গেলে চিপকো আন্দোলনটি হয়েছিল গাছ কাটা বন্ধ করার জন্য। কোন রাজ্যে হয়েছিল? উত্তরাখণ্ড রাজ্যে হয়েছিল, ঠিক আছে, উত্তরাখণ্ড রাজ্যে হয়েছিল। আর তৎকালীন কী নাম ছিল উত্তরাখণ্ডের? উত্তরপ্রদেশ নাম ছিল। তো কত সালে হয়েছিল এই চিপকো আন্দোলন? চিপকো আন্দোলনটি হয়েছিল 1973 সালে, ঠিক আছে। তো গাছ কাটা বন্ধ করার জন্য গ্রামবাসীরা কী করেছিল? গাছকে জড়িয়ে ধরে এবং অহিংস পরিবেশ আন্দোলন শুরু করেছিল। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি চিপকো আন্দোলন। তো আমাদের এখানে কী কী অপশান বলেছে? চিপকো আন্দোলন হলো একটি রাজনৈতিক লড়াই, কোনোভাবেই নয়, রাজনৈতিক লড়াই ছিল না। তারপরে দেখো পরিবেশের উদ্দেশ্যে আন্দোলন, অবশ্যই হতে পারে অপশানটি। তারপর দেখো স্বাধীনতার উদ্দেশ্যে আন্দোলন, স্বাধীনতার উদ্দেশ্যে আন্দোলন না, স্বাধীনতার উদ্দেশ্যে আন্দোলন ছিল না। দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন, কোনোভাবেই নয়। তাহলে আমাদের অপশান কোনটা রাইট আনসার হবে? আমাদের রাইট আনসার হয়ে যাবে পরিবেশের উদ্দেশ্যে আন্দোলন, ঠিক আছে। কিসের প্রতি আন্দোলন? পরিবেশের উদ্দেশ্যে আন্দোলন, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে উপকূল রেখা মানে কোস্ট লাইন সবচেয়ে দীর্ঘ মানে সবচেয়ে বড়? উত্তর হবে গুজরাট, ঠিক আছে, গুজরাট। ভারতের মূল ভূখণ্ডের রাজ্যগুলির মধ্যে এই গুজরাটের উপকূল রেখা দীর্ঘতম এবং এর দৈর্ঘ্য দেখবে প্রায় হচ্ছে, একটু ভেরিফাই করে নেবে তোমরা, আমি জাস্ট বলে দিচ্ছি, সম্ভবত অলমোস্ট 1600 কিলোমিটার, ঠিক আছে, 1600 কিলোমিটার। নেক্সট কোশ্চেন, দেখো গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য পদপ্রার্থীর ন্যূনতম কত বছর বয়স হতে হবে? এটা সিম্পল একটি প্রশ্ন, উত্তর হবে 21 বছর। আমি প্রিভিয়াস ক্লাসে বলেওছি, বা যারা আমাদের ইবুক সংগ্রহ করেছো তারা কিন্তু অলরেডি জানো এই বিষয়টি সম্পর্কে। তো যারা এখনও পর্যন্ত ইবুক সংগ্রহ করনি তাদেরকে সেই কারণেই বলছি হোয়াটসঅ্যাপ চ্যানেল ব্যাস জয়েন করো, সেখানে কিন্তু ইবুক ডিটেলস দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো দেখো এখানে 21 বছর কিন্তু ন্যূনতম বয়স হওয়া প্রয়োজন। আগে কত বছর ছিল? আগে ছিল হচ্ছে 18 বছর, কিন্তু সেটি বাদ দেওয়া হয়েছে। অভিনব ভারত প্রতিষ্ঠা কে করেছিলেন? অভিনব ভারত প্রতিষ্ঠা করেছিলেন VD সভারকর। কত সালে করেছিলেন? 1904 সালে করেছিলেন অভিনব ভারত প্রতিষ্ঠা, ঠিক আছে। এই অভিনব ভারত প্রতিষ্ঠাকালীন কিন্তু ওনার যে ভাই, যার নাম হচ্ছে গণেশ দামোদর সভারকর, উনিও কিন্তু এই সমিতিটি প্রতিষ্ঠা করেছিলেন, এটাও কিন্তু মনে রাখতে হবে। উদ্ভিদের গোড়ায় জল জমে গেলে উদ্ভিদ মারা যায়, এটা তো আমরা প্রত্যেকেই জানি। তো এর কারণ কি? এর কারণ হলো, দেখো অপশানগুলো ভালো করে দেখো, কোনোটি নয়তো প্রথমে হবেই না। খনিজ দ্রব্য কমে যাওয়ার কারণে নয়, মাটির কম হওয়ার জন্য নয়, বায়ু কম হওয়ার জন্য। বায়ু কিন্তু কম হয়, মানে কি ব্যাপারটা হলো ভালো করে বুঝে রাখো। উদ্ভিদের গোড়ায় জল যদি জমে থাকে তখন কি হয় না, মাটির কণার যে মধ্যবর্তী যে ফাঁকা স্থানগুলো থাকে সেই স্থানগুলো কিন্তু জল দ্বারা পূর্ণ হয়ে যায় একদম, ঠিক আছে। এর ফলে কি হয়? এর ফলে শিকড় অক্সিজেন পায় না ঠিকমতো, শ্বসন কার্যটা কিন্তু চালাতে পারে না ঠিকভাবে, এই কারণে কিন্তু পচে যায় এবং উদ্ভিদটি পরিশেষে দেখা যায় মারা যায়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দেখো নিচের কোন বীরটি তামিলনাড়ুতে অবস্থিত?
সরি এটা বিট না, এটা স্পেলিং মিস্টেক রয়েছে, এটা বিচ হবে, বিচ। বিচ মানে হচ্ছে তট, BEACH, বিচ, ঠিক আছে। তামিলনাড়ুতে অবস্থিত। উত্তর কী হবে? এটার উত্তর হবে, আচ্ছা এখানে দেখা যাচ্ছে মারিনাও তো তামিলনাড়ুতে অবস্থিত, মহাবলীপুরম অবস্থিত, কোভেলাংও অবস্থিত। তার মানে সবকটি হবে রাইট আনসার, সবকটি ঠিক, সবগুলোই কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত। নেক্সট কোশ্চেন, পঞ্চায়েতের সর্বোচ্চ স্তরে কী রয়েছে? দেখো আমি প্রথমে বলেছি যে ভারতের বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশ অনুযায়ী ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার কিন্তু গঠন করা হয়েছিল। তো এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে কী কী ছিল? প্রথমে ছিল হচ্ছে দেখবে হচ্ছে শীর্ষে, মানে প্রথমের দিক থেকে দেখতে গেলে প্রথমে ছিল হচ্ছে জেলা পরিষদ, তারপরে দেখবে তারপরের স্তরে যে বিষয়টা সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতি, মাঝের স্তর যেটাকে বলা হচ্ছে পঞ্চায়েত সমিতি, এবং সর্বনিম্ন যে স্তর সেটা হচ্ছে পঞ্চায়েত মানে গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে, এই তিনটে বিষয়। তো আমাদের প্রশ্নতে কী চেয়েছে? পঞ্চায়েতের সর্বোচ্চ স্তরে কে থাকেন? ডিএম না, সেটার উত্তর হবে জেলা পরিষদ। জেলা পরিষদ হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন, একটি বাস্তুতন্ত্রে শক্তির প্রভাব কি হবে? শক্তির প্রভাব একমুখী হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, জল সংরক্ষণের মূল সমস্যাগুলি কি? জল সংরক্ষণের মূল সমস্যা হচ্ছে জল প্রবাহিত হওয়ার জন্য, মানে বৃষ্টির জলের সিংহভাগই কিন্তু নদী নালা দিয়ে দ্রুত মানে রান অফ হয়ে যায়, মানে কি, মানে প্রবাহিত হয়ে যায়, সেটা হয়ে সমুদ্রে চলে যায়, যার ফলে জল ধরে রাখা বা সংরক্ষণ করা কিন্তু কঠিন হয়ে পড়ে। এটা একটি জেনারেল সেন্স থেকে প্রশ্ন ছিল। নেক্সট দেখো, শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয় কত সালে? আমরা জানি ইতিহাস যদি দেখো ভালো করে, তাহলে কি বলে ইতিহাস? বলে যে শ্রীরামপুর মিশন তৈরি করেছিলেন উইলিয়াম কেরি, তারপরে হচ্ছে উইলিয়াম ওয়ার্ড এবং জোশুয়া মার্সম্যান, এদেরকে একত্রে বলা হয় শ্রীরামপুর ত্রয়ী। তো হুগলির শ্রীরামপুরে এই ব্যাপটিস্ট মিশন মানে শ্রীরামপুর মিশনটি গড়ে তুলেছিলেন এনারাই, এবং যেটা 1800 সালের শুরু থেকে কিন্তু কাজটা শুরু, মানে 1800 সালের প্রথম দিক থেকে কিন্তু কাজ শুরু হয়েছিল এই শ্রীরামপুর মিশনে। তো এই শ্রীরামপুর মিশনটি প্রতিষ্ঠিত কত সালে হয়েছিল? উত্তর হবে 1799 সালে, ঠিক আছে। নেক্সট, পশ্চিম বাংলায় হ্রদ সমভূমির উদাহরণ হিসেবে কি বলা যায়? উত্তর হবে দেখো মালদা হ্রদ সমভূমি। মালদা জেলার দেখবে মহানদীর পূর্ব তীরের প্রাচীন পলিগঠিত যে অঞ্চল সেটাকে কি বলা হয়? বারিন্দ বলা হয়, মানে যেটাকে আমরা বলি বরেন্দ্র ভূমি, ঠিক আছে। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি হ্রদ সমভূমির অন্তর্গত। নেক্সট দেখো, জওহরলাল নেহরু পূর্ণ স্বরাজের দাবি ঘোষণা করেন 1929-এ কোন ডেটে? দেখো উত্তর হয়ে যাবে 26শে জানুয়ারি, ঠিক আছে। 26শে জানুয়ারি মানে পূর্ণ স্বরাজের দাবি ঘোষণা করেছিলেন, যেটা অ্যাকচুয়ালি প্রথম স্বাধীনতা দিবস বলা যেতে পারে। মানে 1930 সালের, আমরা তো জানি যে প্রথম স্বাধীনতা দিবস কবে হয়েছিল? 1930 সালের 26শে জানুয়ারি। হ্যাঁ, মানে স্বাধীনতা দিবস বা পূর্ণ স্বরাজ দিবস বলা যেতে পারে সেটাকে, এবং সেটা দেশব্যাপী পালিত হয়েছিল। তো যাই হোক, নকশবন্দি সুফি দলের গুরুত্বপূর্ণ নেতা কে ছিলেন? অপশন ভালো করে দেখো, নকশবন্দি সুফি দলের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন হচ্ছেন শেখ আহমদ সিরহিন্দি। শেখ আহমদ সিরহিন্দি হবে রাইট আনসার, ঠিক আছে। মানে মুঘল আমলের নকশবন্দি সুফি পড়ে থাকবে তোমরা। তো নেক্সট কোশ্চেন, আচ্ছা এই কোশ্চেনটা আবার রিপিট হয়েছে, এটা তোমরা প্রত্যেকে আশা করি আনসার পারবে, যে গায়ত্রী মন্ত্র যার উদ্দেশ্যে রচিত। তো তোমরা কিন্তু কমেন্টে এটা রাইট আনসার করো, ঠিক আছে। অপশনগুলো দেখে নাও, কোশ্চেন নাম্বার দিয়ে দেবে, প্লাস রাইট আনসারটি লিখে ফেলবে। নেক্সট, আকবরের আমলে নিচের কোন গ্রন্থটির তৈলচিত্র অঙ্কন করা হয়? মানে অয়েল পেন্টিং আকবরের আমলে। উত্তর হবে, আচ্ছা সবগুলোই তো দেখা যাচ্ছে করেছে, হামজানামা, রজমনামা, আকবরনামা সবগুলোই তো হয়েছে আকবরের আমলে। তো সবকটি ঠিক হবে রাইট আনসার, ঠিক আছে। মানে আমরা তো পড়েছি যে মুঘল সম্রাট আকবরের রাজত্বকালে চিত্রশিল্পের কিন্তু বিরাট উন্নতি হয়েছিল, ঠিক আছে। তো সবগুলোই কিন্তু অলঙ্করণ করা হয়েছিল, গ্রন্থের অলঙ্করণ। নেক্সট দেখো, রমেশচন্দ্র দত্তর পিজেন্ট্রি অফ বেঙ্গল যে ঘটনার উপর রচিত, এই বইটি কোন ঘটনার উপর রচিত? পাবনা ঘটনার উপর রচিত, ঠিক আছে। নেক্সট, আচ্ছা এবার কিন্তু আমি একটু স্পিড বাড়াবো, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে গেলে কিন্তু মানে আপলোডিংয়ের ক্ষেত্রে প্রবলেম দেখা দেয়। তো আমি একটু স্পিড বাড়াবো এবার, ঠিক আছে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেউ কোথা থেকে ক্লাসটি অ্যাটেন্ড করছো, এবং প্রত্যেককে আবারও বলবো লাইক করে দিও আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি, ঠিক আছে। এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও, নতুন ক্যান্ডিডেটসরা সাবস্ক্রাইব করে নাও এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল ব্যাচ জয়েন করে নাও। লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হয়েছে, ডিসক্রিপশনেও দিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, কোশ্চেনে এবার আমি ফটাফট উত্তর করব, তোমরাও কিন্তু উত্তর করবে কমেন্ট বক্সে, আমার আগে উত্তর দেওয়ার চেষ্টা করবে অলওয়েজ। দেখো, আলাউদ্দিন খলজি দিল্লিতে যে 3টি বাজার তৈরি করেন সেগুলি কী ছিল? যে 3টি বাজার তৈরি করেছিল আলাউদ্দিন খলজি, শস্য বাজার আলাউদ্দিন খলজি তৈরি করেছিলেন, বস্ত্র বাজার আলাউদ্দিন খলজি তৈরি করেছিলেন, ঘোড়াদাস গবাদির বাজারও তৈরি করেছিলেন। অর্থাৎ সবকটিই ঠিক হবে এক্ষেত্রে রাইট আনসার, ঠিক আছে। মানে বাজার দর নিয়ন্ত্রণের জন্য কিন্তু আলাউদ্দিন খলজি একদম বিখ্যাত, তোমরা হয়তো পড়ে থাকবে। নেক্সট, তো এই যে 3টে ব্যাপার, যে এই যে 3টি প্রধান বাজার ব্যবস্থা, এটা কিন্তু প্রবর্তন করেছিলেন আলাউদ্দিন খলজি দিল্লিতে, ঠিক আছে। নেক্সট, এটা আবার রিপিট করা হয়েছে। আচ্ছা যাই হোক,
যে পশ্চিমবঙ্গে হ্রদ সমভূমির উদাহরণ, তোমরা আনসার করো এটার, ঠিক আছে, একটু আগেই তো বলে দেওয়া হলো। আচ্ছা, এখানে দেখো বিপিএল এর পুরো নামটি কিন্তু এবার বলে দেওয়া হলো, যারা যারা কমেন্টে উত্তর করেছিলে একটু আগে তারা কিন্তু মিলিয়ে নাও। বিপিএল এর পুরো নাম হচ্ছে বিলো পভার্টি লাইন, এটা কিন্তু মনে রাখতে হবে অলওয়েজ। বিপিএল এর পুরো নাম হলো বিলো পভার্টি লাইন। তো ভারতে এই বিপিএল শ্রেণীর সংখ্যা সবচেয়ে বেশি কোথায়, মানে বিপিএল এর সংখ্যা সবচেয়ে বেশি কোথায়, তোমরা কমেন্টে রাইট আনসার করো এটার, কারণ একটু আগে আমি বলে দিলাম। নেক্সট দেখো, স্বাস্থ্য ও শিক্ষা সূচকে যে রাজ্য প্রথম স্থান অধিকার করে, মানে স্বাস্থ্য আর শিক্ষার দিক থেকে, তো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কর্ণাটক, কোনোটাই হবে না, কেরল হবে এক্ষেত্রে রাইট আনসার। কেরালা তার উচ্চ যে সাক্ষরতার হার, মানে লিটারেসি রেটটা হাই কেরালায়, ঠিক আছে, এবং উন্নত স্বাস্থ্য পরিকাঠামো দেখতে পাওয়া যায়, যেটা ভারতের রাজ্যগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে, সেই কারণে কেরালা। দেখো আবার রিপিট হয়েছে এটাও, তরাই শব্দটির অর্থ কী, তোমরা রাইট আনসার করো। নেক্সট দেখো, পারমাণবিক বিদ্যুতের জন্য ভারত নিচের কোন দেশের সাথে পারমাণবিক খনিজ আমদানির চুক্তি করেছে, এবং সেটা কিন্তু ইউরেনিয়ামের জন্য। এটা হয়তো যারা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো তারা পারবে। আর্জেন্টিনা, নামিবিয়া, ফ্রান্স, তিনটেতেই করেছেন উনি, সবকটি ঠিক হবে। মোট জলবিদ্যুৎ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কে, কোন রাজ্য জলবিদ্যুৎ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? কর্ণাটক, অপশন নাম্বার ডি, কর্ণাটক প্রথম স্থান অধিকার করে জলবিদ্যুৎ উৎপাদনে। নেক্সট তারপরে দেখো, কর্ণাটকের যে জেলায় দুটি সোনার খনি অবস্থিত, মানে দুটো সোনার খনি রয়েছে, সেই জেলাটির নাম কি? সেই জেলাটির নাম, অপশানগুলো দেখো ভালো করে, সেই জেলার নাম হচ্ছে রায়চুর হবে রাইট আনসার, রায়চুর, ঠিক আছে। রায়চুর জেলায় কিন্তু বিখ্যাত, যে দেখবে নাম শুনে থাকবে, সোনার খনিটার নাম রয়েছে একটি, যে নামটি হচ্ছে হুত্তি, HUTTI, হুত্তি, HUTTI, হুত্তি গোল্ড মাইন্স বলে নাম আছে, হুত্তি গোল্ড মাইন্স। তো হুত্তি সোনার খনি কিন্তু অবস্থিত রায়চুর জেলায়। নেক্সট দেখো, ড্যাশ হিমালয়, সিন্ধু ও শতদ্রুর মাঝে অবস্থিত, পাঞ্জাব, কাশ্মীর, কুমায়ুন। উত্তর হবে এ ও বি, দুটোই উত্তর হবে, মানে পাঞ্জাব আর কাশ্মীর উত্তর হবে রাইট আনসার। নেক্সট দেখো, ভারত ও মায়ানমারের সীমারেখার সৃষ্টিকারী যে পর্বত, মানে বর্ডার তৈরি করে দিয়েছে একদম, যে পর্বত, সেই পর্বতটার নাম কি? নাগা পাহাড়, ঠিক আছে, নাগা পাহাড়। নেক্সট আবার কোশ্চেনটা রিপিট হয়েছে, দেখো তামিলনাড়ু বীচটি কোথায় অবস্থিত, তোমরা কমেন্টে কিন্তু এটা রাইট আনসার করো। মৌসুমি বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হওয়ার কারণ কি? মৌসুমি বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হওয়ার কারণ হচ্ছে, দেখো এর কারণ হলো জেট স্ট্রিম। তোমরা বলবে কেন জেট স্ট্রিম হলো? দেখো, ক্রান্তীয় পূবালি জেট স্ট্রিম ভারতের গ্রীষ্মকালীন মৌসুমি বায়ুর আগমন এবং তার স্থায়িত্বকে গভীরভাবে কিন্তু নিয়ন্ত্রণ করে, মানে কন্ট্রোল করে, ঠিক আছে। নেক্সট দেখো, মৌলিক অধিকারের ওপর কে যুক্তিসঙ্গত বিধিনিষেধ, মানে রিজনেবল রেস্ট্রিকশনস আরোপ করতে পারে? মন্ত্রিপরিষদ, নাকি সংসদ, নাকি জনগণ, নাকি ক্যাবিনেট? তো উত্তর কী হয়ে যাবে? সংসদ হবে উত্তর, মানে পার্লামেন্ট। এবং এই বিষয়টা কিন্তু সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত রয়েছে? 19 নম্বর অনুচ্ছেদে কিন্তু বর্ণিত রয়েছে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, যে ভারতকে আধা যুক্তরাষ্ট্র বলেছেন কে? আধা যুক্তরাষ্ট্র বলেছেন কেসি হোয়ার, কেসি হোয়ার, এটা কিন্তু নোট করে নেবে অবশ্যই, ঠিক আছে। কেসি হোয়ার কিন্তু ভারতকে আধা যুক্তরাষ্ট্র, ঠিক আছে, বলেছেন আর কি। নেক্সট দেখো, ভারতের গণপরিষদের অস্থায়ী সদস্য কে ছিলেন? আমরা প্রত্যেকেই জানি সচিদানন্দ সিনহা ছিলেন ভারতের গণপরিষদের অস্থায়ী সদস্য। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি, তোমরাও আনসার করো এগুলোর, কারণ এগুলো অলরেডি বলে দিয়েছি। দেখো, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কত সালে গঠিত হয়েছিল? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল গঠিত হয়েছিল 1952 সালে, এবং সেটা ডেট ছিল হচ্ছে 6 আগস্ট, ঠিক আছে, 6 আগস্ট। তো এই 1952 সালে 6 আগস্ট ভারতের যে এনডিসি পড়ে থাকবে, এনডিসি হচ্ছে, যার বাংলা মানে হচ্ছে জাতীয় উন্নয়ন পরিষদ, কিন্তু গঠিত হয়েছিল, মানে হচ্ছে এই যে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এনডিসি কিন্তু গঠিত হয়েছিল। এবং এর প্রধান কাজ কি? এর প্রধান কাজ ছিল হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলোর চূড়ান্ত অনুমোদন দেওয়া। ক্লিয়ার? নেক্সট দেখো, পঞ্চায়েতের সর্বোচ্চ স্তরে কে থাকে? সর্বোচ্চ স্তরে আমরা একটু আগে পড়লাম জেলা পরিষদ, তাহলে সর্বনিম্ন স্তরে কে থাকে? তোমরা কমেন্টে লেখো। পঞ্চায়েতের প্রতিটি স্তরে স্থায়ী কমিটির সংখ্যা কতজন? স্থায়ী কমিটির সংখ্যা 10 জন, ঠিক আছে, 10 জন। বিধান পরিষদ সৃষ্টি বা বিলুপ্তির অধিকার আছে কার? পার্লামেন্টের হবে রাইট আনসার, এবং এটা সংবিধানের 169 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, 169 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ঠিক আছে। নেক্সট, পশ্চিমবঙ্গের বিধান পরিষদের আসন সংখ্যা কতগুলো? পশ্চিমবঙ্গের বিধান পরিষদের আসন সংখ্যা প্রত্যেকে আশা করি জানবে, উত্তর 294টি, ঠিক আছে। এবং মনে রাখবে যে পশ্চিমবঙ্গে বর্তমানে কিন্তু কোনো বিধান পরিষদ মানে উচ্চ কক্ষ নেই, তবে রাজ্য বিধানসভার কিন্তু নিম্নকক্ষে মোট নির্বাচিত আসন সংখ্যা কতগুলো? এই যে 294টি। নেক্সট কোশ্চেন দেখো, যে শোষণের বিরুদ্ধে অধিকার এর উল্লেখ আছে কত নম্বর ধারায়? শোষণের বিরুদ্ধে অধিকারের উল্লেখ আছে ধারা নম্বর 23-এ। তো ভারতীয় সংবিধানের যে মৌলিক অধিকার
দেখবে 23 এবং হচ্ছে 24 এই দুটো ধারায় বা এই দুটো অনুচ্ছেদে শোষণের বিরুদ্ধে অধিকারের কথা কিন্তু বলা হয়েছে, যার মধ্যে এই যে 23 নম্বর ধারা, তো এই 23 নম্বর ধারাটি কিন্তু মানুষ কেনাবেচা বা জোরপূর্বক শিশু মানে শ্রম নিষিদ্ধ কিন্তু করা হয়, প্রোহিবিট করা হয়েছে, কমপ্লিটলি প্রোহিবিটেড। তো যাই হোক, এই ছিল আজকের ক্লাস। আশা করি প্রত্যেককে উপকৃত করবে কোশ্চেনগুলো, আনসারগুলো, রেফারেল ডিসকাশনগুলো। তো প্রত্যেককে অবশ্যই বলবো কমেন্ট করে কিন্তু জানাবে যে তোমরা কোথা থেকে বিলং করো বা কোথা থেকে ক্লাসটি অ্যাটেন্ড করছো, প্লাস অবশ্যই জানাবে ক্লাসটি আজকের কেমন লাগলো এবং তোমরা কী ধরনের ক্লাসগুলো চাইছো আগামী দিনে, সেগুলোও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমি যথাসম্ভব আনার চেষ্টা করব। ক্লিয়ার? থ্যাংক ইউ প্রত্যেককে অ্যাটেন্ড করার জন্য ক্লাসটি। ধন্যবাদ।